ওকে, তাহলে এখন আমাদের টপিক হচ্ছে ডিটারজেন্ট। তো আমরা সাবান শেষ করেছি, হ্যাঁ। ডিটারজেন্ট ডিটারজেন্ট সাবানের মতো এক প্রকার পরিষ্কারক দ্রব্য। ডিটারজেন্ট সাধারণত পাউডারের মতো হয় এবং তরল আকারেও পাওয়া যায়। তো ডিটারজেন্টকে আমরা পাউডারের মতোই দেখি সচরাচর, আমরা আমাদের দৈনন্দিন জীবনে পাউডারের মতো এটাকে ইউজ করছি, বাট এটাকে আমরা তরল আকারেও পাইতে পারি। তো এটা হচ্ছে লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন হয়। তাহলে দেখো, এটা হচ্ছে লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C12H26O। এতটুকুই জানো আপাতত। লরাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে C12H26O। C12H26O, এটা হচ্ছে লরাইল অ্যালকোহলের সংকেত। লরাইল অ্যালকোহলের সাথে তুমি কি দিবা? লরাইল অ্যালকোহলের সাথে তুমি সালফিউরিক অ্যাসিড দিবা। লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে পাবা লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট, তাহলে এটার সাথে দিলে তুমি কি পাবা? লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট পাবা। লরাইল হাইড্রোজেন সালফেট পাবা। ঠিক আছে, তাহলে এখানে ছিল, দেখো আমাদের কার্বন কতটা ছিল এই জায়গাটাতে। C12H26O, এটা হচ্ছে কি লরাইল অ্যালকোহল। লরাইল অ্যালকোহলের সাথে কি দিচ্ছ? সালফিউরিক অ্যাসিড দিচ্ছ। লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে, তাহলে দেখো এখানে জাস্ট কার্বন সংখ্যা 12টায় 12টায় আছে। হাইড্রোজেন এখানে 26টা, এখানে কয়টা? 2টা। তাহলে হাইড্রোজেন সংখ্যা হয়ে যাবে কত? 28টা। হাইড্রোজেন সংখ্যা কত হবে? আচ্ছা, হাইড্রোজেন সংখ্যা ঠিকঠাক থাকবে, মূলত এখানে আলাদাভাবে পানি উৎপন্ন হবে, হ্যাঁ। এখানে পানি উৎপন্ন হবে H2O। তো এখানে সমাধিকৃত করছি না, সমাধিকৃত করা ছাড়াই করছি, তাহলে এখানে হাইড্রোজেন 26 থাকবে। এখানে SO4টা বসে যাবে, এই জায়গাটাতে আমাদের SO4টা বসে যাবে, দ্যাট ইজ। তো সমাধিকৃত করা ছাড়া আছে বিক্রিয়াটা। তো এখানে আমাদের বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন করে। এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন করে। তাহলে দেখো, এই লরাইল সোডিয়াম লরাইল হাইড্রোজেন সালফেটটা, এই যে C12H26SO4, এই লরাইল হাইড্রোজেন সালফেটটা আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম হাইড্রোজেন ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট, খুবই গুরুত্বপূর্ণ। এই সোডিয়াম লরাইল সালফেটকে আমরা চিনব ডিটারজেন্ট হিসেবে। তাহলে এই সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন করে এই জায়গাটাতে C22H25SO4Na। মূলত একটা হাইড্রোজেন সরে যাবে, ওই একটা হাত খালি হবে, ওই খালি হাতে সোডিয়াম এসে বসে যাবে। এটা হচ্ছে কি সোডিয়াম লরাইল সালফেট। এই সোডিয়াম লরাইল সালফেটকে আমরা কি বলবো? সোডিয়াম লরাইল সালফেটকে বলবো আমরা ডিটারজেন্ট। সোডিয়াম লরাইল সালফেটকে আমরা কি বলবো? ডিটারজেন্ট। তাহলে আরেকবার আমি প্রসেসটা দেখাই, দেখো ভালোভাবে মনোযোগ দিয়ে। এই জায়গাটা আমাদের লরাইল অ্যালকোহল আছে। তাহলে তোমার র প্রোডাক্ট কাকে কাকে নিবা? লরাইল অ্যালকোহল নিবা, সাথে সালফিউরিক অ্যাসিড নিবা। লরাইল অ্যালকোহল নিবা, সাথে সালফিউরিক অ্যাসিড নিবা। লরাইল অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট। তোমাদের মাইক যদি মিউট থাকে তোমরা পড়ো, মুখে মুখে পড়ো, এটা পড়লে নাইলে এগুলা নাম আসবে না, প্রথমবার শুনতেছো তো নামগুলা, তাই পড়তে একটু ইয়ে লাগবে, আনইজি লাগবে। জড়তাটা কাটাও, নিজে মুখে মুখে একবার পড়ো। এটা হচ্ছে আমাদের লরাইল অ্যালকোহল। এই লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড, লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করবে লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট, তাহলে দেখো এগুলোর সাথে একটু কনফিউজড হবা। লরাইল হাইড্রোজেন সালফেট, সোডিয়াম লরাইল সালফেট, এই নামগুলোর সাথে একটু কনফিউজড হওয়ার সুযোগ আছে, হ্যাঁ। তাহলে এগুলো কনফিউজড হয় না। একটা হচ্ছে লরাইল অ্যালকোহল, একটা হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট, একটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। ঠিক আছে, একটা হচ্ছে লরাইল অ্যালকোহল, একটা হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট, একটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট। বুঝে গেছে? তাহলে আসো বাক করি। এই জায়গা হচ্ছে লরাইল অ্যালকোহলের সাথে তুমি ফার্স্টে সালফিউরিক অ্যাসিড দিবা। লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিবা, লরাইল হাইড্রোজেন সালফেট পাবা। কি পাবা? লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট পাবা। লরাইল হাইড্রোজেন সালফেট পাবা। তুমি লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে লরাইল হাইড্রোজেন সালফেট পাবা। লরাইল হাইড্রোজেন সালফেট পাবা, এটা হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেটের সংকেত। দেন এই লরাইল হাইড্রোজেন সালফেট পাইলা। এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে এরপরে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। দেন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলেই এই জায়গাটাতে তোমার একটা হাইড্রোজেন কমে গিয়ে সোডিয়াম বসে যাবে, এতটুকুই পার্থক্য। এখানে যখন লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, পরবর্তী বিক্রিয়া কি হবে? এখানে একটা একটা হাইড্রোজেন কমে যাবে, একটা হাত খালি, ওই খালি হাতে সোডিয়াম এসে বসে যাবে, জাস্ট এতটুকুই। তাহলে যখন লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, এখানে তৈরি হবে সোডিয়াম লরাইল সালফেট। এই সোডিয়াম লরাইল সালফেটটাই আমাদের ডিটারজেন্ট নামে পরিচিত। তাহলে যদি বলা হয় ডিটারজেন্টের সংকেত কোনটা, এটা লিখে দিবা C12H35SO4Na, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট। বিক্রিয়াগুলো দেখো, লরাইল অ্যালকোহল, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম হাইড্রোজেন সালফেট। দেন এই জায়গাটাতে
পানি, এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম লরাইল সালফেট বা ডিটারজেন্ট তৈরি করলো। তাহলে ডিটারজেন্টকে ব্যবহার উপযোগী করার জন্য ডিটারজেন্টের মধ্যে বিভিন্ন পদার্থ যোগ করা হয়। তাহলে এটা হচ্ছে ডিটারজেন্ট, তুমি পেয়ে গেলা র ডিটারজেন্ট, একেবারে বিক্রিয়া করার মাধ্যমে তুমি র ডিটারজেন্ট পেয়ে গেলা। H35SO4Na, যেটা ওকে বলতেছো সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট, সোডিয়াম লরাইল সালফেট, এটা হচ্ছে আমাদের একদম র ডিটারজেন্ট সোডিয়াম লরাইল সালফেট। এই সোডিয়াম লরাইল সালফেটের সাথে এখন তুমি বিভিন্ন পদার্থ যোগ করে এটাকে ইউজ উপযোগী করবা। এখানে তুমি ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য সোডিয়াম সালফেট যোগ করতে পারো। এখানে তুমি এটাকে পাউডার করে ফেলার জন্য সোডিয়াম Na2SO4 যোগ করে দিবে, শেষ। তাহলে তুমি এবার কি পেয়ে গেলা? ডিটারজেন্ট পেয়ে গেলা। এখন ডিটারজেন্ট প্রস্তুতিটা আসে, বিক্রিয়া দুটা দিকে দিয়ে তোমাকে ডিটারজেন্ট অনেক বেশি পরিমাণ আসে, সাবানের চাইতেও বেশি ডিটারজেন্ট আসে। তো এই ডিটারজেন্টটা তোমাকে প্রস্তুতি করতে দিবে গ নাম্বারে, গ নাম্বারে এটা দিবে। ঘ নাম্বারে গিয়ে বলবে সাবান এবং ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল। মানে তোমাকে কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়, হয় গ নাম্বারে তোমার সাবান দিবে, না হয় ডিটারজেন্ট দিবে, যে কোনো একটা। ঘ নাম্বারে গিয়ে এটা দিবে, এটা অনেকটা শতভাগ শিওর। মানে ম্যাক্সিমাম বছর এরকম আসছে, তোমাদের বছরে এরকম আসার সম্ভাবনা অনেক বেশি, তাই আমি এত গুরুত্ব দিয়ে বলছি। তাহলে দেখো, এই পরিষ্কার এইটা আসলে তুমি চিত্রটা সহ আঁকবা, চিত্রটা সহ এঁকে একদম বুঝে বুঝে সব লিখে ফেলবা, ঠিক আছে? আমি বুঝাই দিচ্ছি টোটাল প্রসেসটা, মেকানিজমটা। তাহলে এখন আমরা পড়বো কিভাবে কাপড় পরিষ্কার হয়। আমরা যে কাপড় ধুই সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে, এর আসলে কিভাবে কাপড়টাকে পরিষ্কার করে এই প্রসেসটা এখন আমরা দেখবো, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের প্রাত্যহিক জীবনের সাথে খুবই রিলেটেড, আমাদের পড়তেও মোটামুটি মজা লাগার কথা। তাহলে সাবান এবং ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল, কিভাবে ময়লাটা পরিষ্কার হয় ওটা আমরা দেখি। তাহলে সাবান এবং ডিটারজেন্টের মূল কাজ হলো কাপড় চোপড় থেকে তেলকে অপসারণ করা। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো আমাদের তেল জাতীয় বিভিন্ন পদার্থ লেগে থাকে, তেল জাতীয় বিভিন্ন পদার্থ, পানি, আমাদের ধুলাবালি, এগুলোকে অপসারণ করতে হবে, হ্যাঁ। তেল জাতীয় পদার্থকে অপসারণ করতে হবে, তেল জাতীয় পদার্থকে অপসারণ করা, পানি ধুয়ে ধুলাবালিকে অপসারণ করা। তাহলে দেখো, আমাদের তেল, ধুলাবালি ইত্যাদি অপসারণ করা, আমাদের শরীরে থেকে তৈলাক্ত পদার্থ বের হয়ে কাপড়ে লেপে যায়। মানে আমরা স্বাভাবিকভাবে যখন কাপড় পরে থাকি, তুমি স্বাভাবিকভাবে বাইরে না যাও, খুবই বাইরে না যাও, বাইরে তোমার ধুলাবালি লাগবে না, ঠিক আছে? বাট আমাদের শরীর থেকে প্রতিনিয়ত তৈলাক্ত পদার্থ নিঃসৃত হচ্ছে আমাদের ত্বকে, সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে। ওই সিবেশিয়াস গ্ল্যান্ড থেকে যে তৈলাক্ত পদার্থ নিঃসৃত হচ্ছে, এটা তোমার কাপড়ে লেগে যাচ্ছে, ওই কাপড়টা আস্তে আস্তে তোমার ময়লা হতে থাকবে, স্বাভাবিক। তাহলে আমাদের শরীর থেকে তৈলাক্ত পদার্থ বের হয়ে কাপড়ে লেগে যায়। এছাড়া বাতাস থেকে কিছু তৈলাক্ত পদার্থ কাপড়ে লেগে যায়, এরপর ধুলাবালি এই তৈলাক্ত পদার্থের উপর লেগে ময়লা তৈরি হয়। যখন এই তৈলাক্ত পদার্থের উপর বাইরে থেকে ধুলাবালি আসবে, হ্যাঁ, তো এই তৈলাক্ত পদার্থ, আমরা জানি তৈলাক্ত পদার্থ হচ্ছে তোমার একটা এটা ধুলাবাতির প্রতি একটা আকর্ষণ থাকবে এটার স্বাভাবিকভাবে। তো যখন এটা একদম লেগে যাবে, লেগে গিয়ে ময়লা তৈরি হবে, যেটাকে আমরা ময়লা বলি, কাপড় ময়লা হয়েছে বলি এটাকে। তো এখন এই ময়লাটাকে আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে দেখো, ময়লার মাঝে আমরা কি কি পাইছি? ময়লার মাঝে আমরা ধুলাবালি পাইছি এবং তৈলাক্ত পদার্থ পাইছি। মেইন কাজ হলো তৈলাক্ত পদার্থকে সাফ করা বা পরিষ্কার করা, ধুলাবালিটা অটোমেটিক্যালি পানির মানে ঝাপটাই পরিষ্কার হয়ে যাবে। তাহলে মেইন কাজ মূলত তেল জাতীয় পদার্থকে বা তৈলাক্ত পদার্থকে পরিষ্কার করা। আসো, আমরা কি পড়ছি? সাবান এবং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার কৌশল। তাহলে এখানে সাবান কাজ করবে, সাথে ডিটারজেন্টও কাজ করবে। তাহলে সাবান ও ডিটারজেন্ট একটা দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। আমরা আগেই দেখেছি, যেটা আর, এর কার্বনের ভ্যালু হচ্ছে 12 থেকে 18। মানে এটা একটা দীর্ঘ শিকল, এটা একটা কি দীর্ঘ শিকল, কার্বন কার্বন আঁকতেই থাকবে তুমি অনেক বড়। 18টা কার্বন না, মানে স্টিয়ারে রাখলে তোমার 17টা কার্বন আঁকতে হবে। সোডিয়াম স্টিয়ারের সাবান, তার মানে 17টা কার্বনেকে তুমি তারপর এটা দিবা, সোডিয়াম দিবা, তার মানে এটা অনেক বড় একটা শিকল না? তাহলে এটা দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট অণু। পানিতে দ্রবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান বা ডিটারজেন্ট আয়ন এবং ধনাত্মক সোডিয়াম আয়নে ভাগ হয়ে যায়। তাহলে বুঝো, এরা যখন পানিতে দ্রবীভূত হবে, এখানে আছে না নাই, তার মানে আমাদের এখানে একটু বলে দিতে হবে এটা। তাহলে দেখো, আমি একটু এঁকে দিই, তোমাদের বই আঁকা নেই যদিও। দেখো, এই জায়গাটাতে যখন এটা হচ্ছে তোমার RCOO। তো এই RCOO হচ্ছে সাবান। এই সাবানটা তোমার এমনি এমনি কাজ করবে? তুমি একটা সাবান মনে করে নিছো, এটার সাথে তুমি পানি টানি মিশাও নাই, এমনি সাবান শুকনা অবস্থায় নিয়ে তোমার কাপড়ের সাথে ডলা শুরু করলা, তোমার কি মনে হয় তোমার কাপড়টা পরিষ্কার হবে? চেষ্টা করে দেখো এখনই, তোমার বাসায় থাকলে শুকনা সাবান নিয়ে আসো, শুকনা সাবান থাকলে তুমি এটা কাপড়ের সাথে ঘষা দাও, কাপড় পরিষ্কার হয় কিনা দেখো, নিশ্চয়ই হবে না। তুমি এটার সাথে পানি দিতে হবে, এটার সাথে কি দিতে হবে? আগে সাবানের সাথে পানি দাও, সাবানটাকে আগে তুমি পানির সাথে একটু মিশাও, দেন ওই সাবানটাকে তুমি কাপড়ে মিশাও। তাহলে দেখো,
পানিতে দ্রবীভূত অবস্থায় তুমি এই সাবানটাকে আগে কি করবা, এই সাবানটাকে তুমি আগে পানিতে দ্রবীভূত করবা। পানিতে দ্রবীভূত হলে এখানে আমাদের আয়নে পরিণত হবে। তাহলে দেখো আমরা এখানে দুইটা আয়ন পাবো, একটা হচ্ছে আর সি ডাবল মাইনাস, এখানে দুইটা আয়ন পাবো আর সি ডাবল মাইনাস সোডিয়াম প্লাস। তাহলে এটা যখন পানিতে মিশাবা দুইটা আয়ন পাবা, একটা হচ্ছে আর সি ডাবল মাইনাস, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। দেন এটা বিয়োজিত হইলো। তাহলে যখন তুমি সাবানটাকে পানিতে মিশাইলা দুইটা আয়নে পাইলা, একটা হচ্ছে ঋণাত্মক আয়ন, একটা হচ্ছে ধনাত্মক আয়ন। তো পানিতে দ্রবীভূত অবস্থায় এরা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সাবান, এই যে আর সি ডাবল মাইনাস, এটা হচ্ছে আমাদের সাবানের মেইন আয়ন, আর সি ডাবল মাইনাস। ডিটারজেন্ট আয়ন, আমাদের যখন ডিটারজেন্ট বলবা তখন এখানে C12H35SO4 সোডিয়াম আয়ন। যখন ডিটারজেন্ট বলবা তখন এটা এটা প্লাস মাইনাস এটা প্লাসে পরিণত হয়ে C12H35SO4 প্লাস সোডিয়াম আয়নে পরিণত হবে। তাহলে ডিটারজেন্টকে যখন তুমি পানির সাথে মিশাবা তখন এই মাইনাস আয়ন এবং এই ধনাত্মক আয়ন পাবা। তাহলে এটা হচ্ছে ডিটারজেন্ট আয়ন, এটা হচ্ছে ধনাত্মক আয়ন সোডিয়াম। তাহলে এটা হচ্ছে সাবান আয়ন, এটা হচ্ছে ডিটারজেন্ট আয়ন, এবং সোডিয়াম আয়ন দুই ক্ষেত্রেই পাচ্ছি। তাহলে আমরা কি করলাম, সাবান বা ডিটারজেন্টটাকে পানিতে মিশাইলাম, ফার্স্ট স্টেপ। দেন সাবান বা ডিটারজেন্ট আয়নের এক ঋণাত্মক প্রান্ত চার্জ যুক্ত হয়। মানে সাবান বা ডিটারজেন্ট আয়নের, এই যে এখানে সাবান দেখতেছো না, আর আমি সাবান দিয়ে বুঝাই দিই আগে, আর সি ডাবল মাইনাস, এই সাবান আয়নের, এই সাবান আয়নটা কেমন হয়, ঋণাত্মক চার্জ যুক্ত নয়, সাবান আয়নের এক প্রান্ত ঋণাত্মক চার্জ যুক্ত থাকে, এই প্রান্ত পানিকে আকর্ষণ করে বলে একে হাইড্রোফিলিক বলা হয়। তাহলে বুঝো ভালোভাবে একটু। আমাদের সাবান, সাবানের দুটো অংশ থাকে, সাবানের দুটো অংশ থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ, একটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ, ঠিক আছে? একটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ, এটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। তাহলে দেখো আমাদের সাবান বা ডিটারজেন্ট আয়নের এক প্রান্তে ঋণাত্মক চার্জ থাকে, মানে এটা ধরো তোমার একটা সাবান, এটা একটা সাবানের অণু, এই সাবানের অণু দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সাপোজ এই অংশটা, আর একটা হচ্ছে আমি স্টার চিহ্ন দিলাম এই অংশটা। এই যে এই অংশটা হচ্ছে সাপোজ ঋণাত্মক চার্জ যুক্ত, এই অংশের নাম হচ্ছে কি জানো, এই অংশের নাম হচ্ছে হাইড্রোফিলিক অংশ। এই অংশের নাম কি, এই অংশের নাম হচ্ছে হাইড্রোফিলিক অংশ। এই অংশের নাম কি, হাইড্রোফিলিক অংশ। হাইড্রো শব্দের অর্থ হলো পানি, হাইড্রো শব্দের অর্থ হলো পানি, ফিলিক মানে হচ্ছে আকর্ষী, ফিলিক শব্দের অর্থ কি, ফিলিক শব্দের অর্থ হচ্ছে আকর্ষী, তার মানে পানি আকর্ষী। এই অংশটা কেমন, এই অংশটা হচ্ছে পানি আকর্ষী, এই অংশটা কেমন, এই অংশটা পানি আকর্ষী, এরা পানির সাথে আকর্ষণ হবে। হ্যাঁ, পানির সাথে আকর্ষণ হবে। তাহলে ডিটারজেন্ট বা সাবান আয়নের এই আয়নের এক প্রান্ত হচ্ছে পানি আকর্ষী, আর এক প্রান্ত হচ্ছে পানি বিকর্ষী। তাহলে দেখো আমাদের ডিটারজেন্ট বা আয়নের এক প্রান্ত যাতে যুক্ত থাকে এই অংশ হচ্ছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী, সাবান বা ডিটারজেন্টের অন্য প্রান্ত, তাহলে এদিকে যেটা আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এই প্রান্ত হচ্ছে আমাদের হাইড্রোফোবিক, এই অংশ কেমন, এই অংশ হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে এর এই প্রান্ত ছিল হাইড্রোফিলিক, এটা ছিল হাইড্রোফিলিক, ফিলিক মানে হচ্ছে আকর্ষী, এটা হচ্ছে হাইড্রোফোবিক, হাইড্রো মানে আবার পানি, ফোবিক মানে হচ্ছে বিকর্ষী, ফোবিক মানে হচ্ছে বিকর্ষণ বা বিকর্ষী, তার মানে এটা হচ্ছে পানি বিকর্ষী। তাহলে দেখো খুবই সহজ বাংলা ভাষায় লেখা আছে, এটা হচ্ছে পানি আকর্ষী, এটা হচ্ছে পানি বিকর্ষী। তার পানি আকর্ষী মানে এটা পানি দ্বারা আকর্ষণ করবে, পানি বিকর্ষী মানে এটা হচ্ছে পানি দ্বারা বিকর্ষণ করবে, বুঝে গেছে? তাহলে আমরা দেখো ফার্স্টে তুমি সাবানটাকে কি করলা, পানিতে মিশালা, পানিতে মিশানোর পরে আর সি ডাবল ও মাইনাস সোডিয়াম প্লাস পাইলা, এটা হচ্ছে সাবান আয়ন, এটা কি, এটা হচ্ছে সাবান আয়ন, এটা কি সাবানের আয়ন, সাবানের আয়ন। এই সাবানের আয়নটার দুটো অংশ থাকবে, একটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ, একটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। হাইড্রোফিলিক অংশ দ্বারা পানি আকর্ষী, হাইড্রোফোবিক অংশ হচ্ছে পানি বিকর্ষী। সাবান বা ডিটারজেন্ট আয়নের অন্য প্রান্ত তেল বা গ্রিজে দ্রবীভূত হয়, এই প্রান্তকে হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী বলা হয়। এখন দেখো এই হাইড্রোফোবিক অংশটাই তোমার তেল বা গ্রিজে, গ্রিজ মানে যেটা আমরা মোবিল বলি আর কি, এই তেল বা গ্রিজে দ্রবীভূত হবে, তেল বা গ্রিজে এটা আকর্ষী হবে। তাহলে এটা হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিকর্ষী, পানি বিকর্ষী মানে কি, সে তেলকে আকর্ষণ করবে। এটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা হচ্ছে হাইড্রোফিলিক, এটা পানিকে আকর্ষণ করবে। তাহলে একদিকে পানির সাথে মিশে যাবে, একদিকে তেল বা চর্বির সাথে মিশে যাবে, একদিকে তেল বা চর্বির সাথে মিশে যাবে, এটা হচ্ছে পানির বিকর্ষী অংশ বলা হয়, তাহলে হাইড্রোফোবিক অংশ। বুঝলা? এরপর আসো সাবান কিংবা ডিটারজেন্ট যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিজ দ্বারা ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয়, তার হাইড্রোফোবিক প্রান্ত তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং তেলে এতে দ্রবীভূত হয়। তাহলে খুব সহজেই যখন তুমি সাপোজ এখানে আমি স্টার চিহ্ন বোঝাচ্ছি হাইড্রোফোবিক, গোল চিহ্ন দ্বারা বোঝাচ্ছি হাইড্রোফিলিক। তো এখানে যখন তুমি এটা ময়লা বা গ্রিজের সংস্পর্শে আসবে, সাপোজ এটা একটা আমাদের ময়লা, এটা একটা ময়লা, এই ময়লাতে আমাদের কি আছে, তেল জাতীয় কিছু লেগে আছে, এই তেল জাতীয় কিছু হাইড্রোফোবিক, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে হাইড্রোফোবিক,
হাইড্রোফোবিক মানে কি পানি, পানি বিকর্ষী। পানি বিকর্ষী মানে কি তেল বা গ্রিজ দ্বারা আকর্ষণ হবে এটা, তেল বা গ্রিজে আকর্ষী, তেল বা গ্রিজ দ্বারা আকর্ষণ হবে, তেল বা গ্রিজ দ্বারা এটা আকর্ষণ হবে। এই তেল, এটা হলো তেল, এই তেলের এই সাবানের এই অংশটা দ্বারা তেলের এই অংশটা আকর্ষণ হবে, ফলে অংশের সাথে লেগে যাবে। অন্যদিকে হাইড্রোফিলিক অংশ পানির দিকে আকর্ষণ হবে। এই হাইড্রো, আমরা জানি এখানে অনেক অসংখ্য পানির অণু থাকবে, অসংখ্য পানির অণু থাকবে। এই তেল বা আমাদের এই উপরে যে হাইড্রোফিলিক অংশ দেখতে পাচ্ছ পানি আকর্ষী, এটা দ্বারা পানির অণুর সাথে লেগে যাবে, অসংখ্য H2O লাগবে, পানি, H2O পানি। আমরা জানি পানি সহ দিলে তারপর আমাদের কাপড়টা পরিষ্কার হবে। তুমি শুকনো অবস্থায় কিন্তু কাপড় পরিষ্কার করতে পারবে না। তাহলে এই জায়গায় পানি দিলে পানি আমাদের কাপড়ের এই যে হাইড্রোফিলিক অংশটা, সাবানের হাইড্রোফিলিক অংশ পানির সাথে লেগে যাবে। তো একদিকে তেলের সাথে লেগে গেল আর একদিকে পানির সাথে লেগে গেল। তো এই অবস্থায় কাপড়কে ঘষা দিলে, যখন তুমি এই অবস্থায় কাপড়কে ঘষা দিবা, যখন কাপড়কে ঘষা দিবা, তাহলে দেখো আমরা কাপড় পরিষ্কার করার কৌশলটা দেখছি। তো আমাদের, যখন তুমি সাবানটাকে, এটা হচ্ছে আমাদের সাবানের সংকেত RCOO। এই সাবানটাকে তখন তুমি পানিতে মিশাবা, এটা দুটো অংশ পাবা, একটা হচ্ছে RCOO-, একটা হচ্ছে সোডিয়াম প্লাস। এটা আমাদের মেইন পরিষ্কারক হিসেবে কাজ করবে, এটা হচ্ছে সাবান অংশ। এই সাবান অংশটা কি কাজ করবে দেখো, এই সাবানের দুটো অংশ থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ, একটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। তাহলে দেখো RCOO এর, এটা এটা আমি যদি RCOO ধরি এই পুরোটাকে, এটা দুটো অংশ থাকবে। একটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ, আমি স্টার চিহ্ন দ্বারা বোঝাচ্ছি হাইড্রোফোবিক, এই গোল চিহ্ন দ্বারা বোঝাচ্ছি হাইড্রোফিলিক। তাহলে এই হাইড্রোফিলিক অংশের কাজ কি, এটা হচ্ছে একটা, তাহলে এটা দুটো অংশ, সাবানের কয়টা অংশ, দুটা, একটা হচ্ছে হাইড্রোফোবিক, একটা হচ্ছে হাইড্রোফিলিক। এই হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষী, এটা হচ্ছে পানি আকর্ষী, এটা হচ্ছে পানি আকর্ষী। হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি বিকর্ষী, পানি বিকর্ষী। এই পানি বিকর্ষী দ্বারা সেই তেল বা গ্রিসকে আকর্ষণ করবে, এই পানি বা বিকর্ষী দ্বারা সে কাকে আকর্ষণ করবে, তেল বা গ্রিসকে আকর্ষণ করবে। পানি বিকর্ষী অংশ দ্বারা সে কাকে আকর্ষণ করবে, অসংখ্য তেল বা গ্রিসকে, গ্রিস মানে মোবিল আর কি, অসংখ্য তেল বা গ্রিসকে আকর্ষণ করবে। আর এই পানীয় আকর্ষী দ্বারা H2O বা পানিকে আকর্ষণ করবে, পানিকে আকর্ষণ করবে, অসংখ্য পানি এখানে আকর্ষণ করবে। তাহলে দেখো এভাবে যদি অসংখ্য এখানে আমাদের সাবানের অণু এসে এই তেল বা গ্রিসটাকে আকর্ষণ করে ফেলে, এভাবে এভাবে এই তেল বা গ্রিসটাকে আকর্ষণ করে ফেলে, এভাবে এবার তেল বা গ্রিসটাকে ঘিরে ফেলে, তাহলে কি হবে দেখো। এখন যে সময় তুমি ওই কাপড়টাকে ডলা দিবা, যে সময় তুমি কাপড়টাকে ঘষা দিবা, যে সময় তুমি ওই কাপড়টাকে মুজরাবা, ওই সময় কি হবে, এখানে চারিপাশের যে পানি বিকর্ষী অংশটা তেল বা চর্বি কণাকে ঘিরে রাখছে, ওই তেল বা চর্বি কণার সাথে একটা বলয় সৃষ্টি করবে। বলয় সৃষ্টি করে এরা সর্বোচ্চ দূরত্বে থাকতে চাইবে, এবং আলটিমেটলি এটার ফেনা সৃষ্টি করবে। তেল বা চর্বির সাথে মিশে ফেনা সৃষ্টি করবে, তেল বা চর্বিটাকে আলাদা করে ফেলবে কাপড়ের অংশ থেকে। ঠিক আছে? তাহলে এভাবে আমাদের পরিষ্কারটা হবে মূলত। তাহলে বুঝো, এভাবে আমাদের ঘষা দিলে, মোছানো হলে তেল বা চর্বির ময়লার কণা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন দিয়ে আবৃত হয়ে পড়ে, এবং তেল বা গ্রিজের ময়লার কণার চারপাশে ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হয়। মানে এখানে একটা ঋণাত্মক চার্জের বলয় সৃষ্টি হবে, হ্যাঁ, এটা ঋণাত্মক প্রান্ত, এখানে ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হবে। তখন এগুলো আরেকটা থেকে সর্বোচ্চ দূরত্বে থাকতে চায়, মানে এই ঋণাত্মক চার্জটা একটা আরেকটা থেকে সর্বোচ্চ দূরত্ব বা সর্বোচ্চ দূরত্ব সৃষ্টি করতে চাইবে। ফলে আলটিমেটলি এই তেলের কণা সহ নিয়ে সবাই আলাদা আলাদা হয়ে যাবে, থাকতে চায়। এবং তেল বা সাবান, তেল সাবান পানির সাথে একত্র হয়ে একটা মিশ্রণ তৈরি করে, এই মিশ্রণ ফেনা নামে পরিচিত। আলটিমেটলি তখন ফেনা সৃষ্টি হয়। ফেনাতে আরো পানি যোগ করলে ফেনা অপসারিত হওয়ার সাথে সাথে তেল বা ধুলাবালি কাপড় থেকে অপসারিত হয়। যখন এখানে এরপরে পানি মিশ্রিত করবা, এই তেল বা চর্বি কণাগুলো তখন আলাদা হয়ে যাবে। এইভাবে সাবান ময়লা পরিষ্কার করে থাকে। তাহলে দেখো আমি প্রসেসটা একবার চিত্র দিয়ে এখানে আরেকবার বুঝাই, দেখো। এই জায়গাটাতে ভালোভাবে খেয়াল করো, এই জায়গাটাতে আমাদের একটা কাপড়, হ্যাঁ, নিচে একটা হলুদ রঙের কাপড় দেখতে পাচ্ছ। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ রঙের একটা কাপড়। দেন উপরে যেটা দেখতে পাচ্ছ লাল অংশে একটু করে, এটা হচ্ছে একটা তেলের কণা, এটা একটা কি তেলের কণা। তো কি করতেছো, তুমি সাবান নিলা, সাবানের সংখ্যা হচ্ছে RCOO। সাবানটাকে যখন তুমি পানির সাথে মিশাইলা, দুটো অংশ পাইলা, একটা হচ্ছে RCOO-, একটা হচ্ছে সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাসের আপাতত কোনো কাজ নাই, কাজ হচ্ছে RCOO-। এই RCOO- দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে তোমার হাইড্রোফিলিক অংশ, একটা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। আমি এই স্টার চিহ্ন দ্বারা বোঝাচ্ছি ফোবিক অংশটা, হ্যাঁ, হাইড্রোফোবিক। এটা হচ্ছে কি হাইড্রোফিলিক, এটা হচ্ছে কি হাইড্রোফিলিক, তাহলে এটা হচ্ছে হাইড্রোফোবিক, এটা হচ্ছে হাইড্রোফিলিক।
তাহলে এই হাইড্রোফোবিকটা তেল বা গ্রিজের প্রতি আকর্ষণ হবে, তেল বা গ্রিজের প্রতি কি হবে, আকর্ষণ হবে। তাহলে এটা যদি আমাদের তেল বা গ্রিজ হয়, এই তেল বা গ্রিজের প্রতি আকর্ষণ করবে এই হাইড্রোফোবিক অংশটা। আর এটা হচ্ছে পানির প্রতি আকর্ষণ হবে, এটা কি প্রতি আকর্ষণ হবে, পানির প্রতি আকর্ষণ হবে। তাহলে দেখো আমাদের এখানে এখানে খুবই ক্ষুদ্রভাবে বোঝা যাচ্ছে, এখানে খেয়াল করো, এখানে আমাদের রেখামেটটা চিত্র দেওয়া আছে, মানে উপরের অংশে একটু কালো করা, এই যে উপর অংশ কালো করা, নিচে সাদা, খেয়াল করছো? খেয়াল, মানে খুবই সূক্ষ্মভাবে খেয়াল করো। এই জায়গাটাতে বোঝাই যাচ্ছে আমাদের কিছু অংশ এখানে বোঝাই যাচ্ছে, মানে অল্পটুক কালো করা, এই জায়গাটাতে খেয়াল করো, এই জায়গাটাতে, এই জায়গাটাতে খেয়াল করো আমাদের অংশ, উপরের অংশটা কালো কালো, উপর অংশটা কি, উপর অংশটা কালো কালো, তোমরা পরীক্ষার খাতা আঁকার সময় ঠিক এইভাবে আঁকবা, উপরের অংশটা কালো কালো, নিচের অংশটা সাদা সাদা, তাই না? এই যে খেয়াল করতে পারছো, এই জায়গায় উপরের অংশ কালো কালো, নিচের অংশটা সাদা সাদা, এই যে আমি নিচের অংশটা সাদা রাখলাম, এটা হচ্ছে কালো অংশ, এটা হচ্ছে সাদা অংশ। এবার বুঝো, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কালো এবং সাদা অংশটা। তো দেখো, তোমরা পরীক্ষায় আঁকার সময় ঠিক এই প্রসেসটা খেয়াল করে আঁকবা। এখানে একটা কালো অংশ দিবা, একটা সাদা অংশ দিবা, মানে কলম দিয়ে আঁকবা আর কি, এটা আমি যে এরকম ভাবে আঁকলাম। আচ্ছা, তো এখানে দেখো এই জায়গাটাতে আমাদের তাহলে এখানে আমাদের যেটা তোমার সাদা অংশ, এদিকে যেটা সাদা অংশ, এই সাদা অংশের মিনিং হচ্ছে কি জানো? সাদা অংশ মানে বোঝাচ্ছে এই যে, এদিকে সাদা অংশ মানে বোঝাচ্ছে হলো তোমার হাইড্রোফোবিক, এদিকে সাদা অংশ মানে বোঝাচ্ছে হাইড্রোফোবিক অংশ, এটা হচ্ছে কি হাইড্রোফোবিক অংশটা। এই হাইড্রোফোবিক অংশ তেল বা গ্রিজের প্রতি আকর্ষণ করবে। দেখো এই তেল বা গ্রিজের দিকে কে যাচ্ছে, হাইড্রোফোবিক অংশ না, হাইড্রোফোবিক অংশটা এগিয়ে যাচ্ছে, হাইড্রোফোবিক অংশটা এগিয়ে যাচ্ছে, এবং তেল বা গ্রিজটাকে সে একটা আবরণ বা বলয় সৃষ্টি করতেছে, আবরণ মানে চারপাশ থেকে হাইড্রোফোবিক অংশগুলো আসতেছে। তাহলে দেখো আমাদের চারপাশ থেকে কি আসতেছে, হাইড্রোফোবিক অংশগুলো এগিয়ে আসতেছে, চারপাশ থেকে হাইড্রোফোবিক অংশ আমার তেল বা গ্রিজটাকে ঘিরে ধরতেছে, ঘিরে ধরতেছে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের উপরে সাবান, সাবানের কণাগুলার হাইড্রোফোবিক অংশটা তেল বা গ্রিসটাকে ঘিরে ধরতেছে, ঘিরে। দেন এটা হচ্ছে পানি আকর্ষী পোলার গ্রুপ, উপরে কালো যেটা সেটা হচ্ছে পানি আকর্ষী, নিচে সাদা সাদা যেটা সেটা হচ্ছে তেল আকর্ষী অপোলার গ্রুপ। পোলার গ্রুপ মানে কি জন্য জানো? পোলার গ্রুপ মানে এটা পানির সাথে মানে আকর্ষিত হবে বিদায় এটা পোলার গ্রুপ, এটা পানির সাথে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে, কালো অংশটা পানির সাথে মিশে যাবে। তেল আকর্ষী অপোলার গ্রুপ হচ্ছে আমাদের যেটা চর্বির সাথে মিশে যাবে। তাহলে এটা আমাদের অপোলার গ্রুপ, মানে আমরা যেটা হাইড্রোফোবিক বলছি আর কি, এটা হচ্ছে কি ফোবি, এটা পানি আকর্ষী মানে হচ্ছে ফিলিক অংশ, এটা হচ্ছে ফিলিক, এটা হচ্ছে ফোবিক, এটা হচ্ছে কি ফোবিক অংশ। তাহলে এই যে ফিলিক অংশটা পানির সাথে মিশবে, হাইড্রোফোবিক অংশটা দেখো আমাদের কার দিকে মুখ করা, হাইড্রোফোবিক অংশটা এই যে ময়লার দিকে মুখ করা। তাহলে এদিকে ময়লাকে ঘিরে ধরতেছে বিভিন্ন আমাদের ইয়েগুলো এসে, সাবানের কণাগুলো এসে, যখনই তুমি কাপড়টাকে ডলা দিবা, ডলা দেওয়ার পরে এই সবগুলা দিকে আমাদের এইগুলাকে ঘিরে ধরে এরকম একটা বলয় সৃষ্টি করবে। তাহলে এটা একটা কি হলো, এটা একটা বলয় সৃষ্টি হলো। দেন এই বলয় সহ আলটিমেটলি পানির মাধ্যমে আমাদের এই সাবানের কণাটা বাইরে বেরিয়ে যাবে ফেনা সৃষ্টি হয়ে। এইভাবে আলটিমেটলি সাবান কিংবা ডিটারজেন্টের মধ্যে ময়লাটা পরিষ্কার হয়। বুঝতে পারছো টোটাল প্রসেসটা? ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে সাবান এবং ডিটারজেন্ট আমাদের কাপড়ের ময়লাটা পরিষ্কার করে। এখন আমরা সাবান এবং ডিটারজেন্টের পার্থক্যটা দেখবো। তাহলে এখানে ডিটারজেন্টও সেম প্রসেস, ডিটারজেন্টও সেম ভাবে আমাদের কাপড়ের ময়লাটাকে পরিষ্কার করে। তো সাবান বা ডিটারজেন্টের মাঝে পার্থক্য হচ্ছে, সাবান হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তাইলে এটা হচ্ছে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট, যখন স্টিয়ারেট বলবা কার্বন 17। তাহলে সাবান হচ্ছে দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। ঠিক আছে, এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। দেন সাবান খর পানিতে ভালো কাজ করতে পারে, সোডিয়াম লরেল সালফেট আসছে আলটিমেটলি এখান থেকে আমাদের। তো সাবান হচ্ছে খর পানিতে ভালো কাজ করতে পারে না, সাবান খর পানিতে ভালো কাজ করতে পারে না। খর পানি মানে কি, যেখানে আমাদের সোডিয়াম পটাশিয়াম ইত্যাদির তোমার কার্বনেট লবণ সালফেট লবণ দ্রবীভূত থাকবে, সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি ভারী ধাতুর।
তো এখানে আমাদের তোমার সাবান খরপানিতে কাজ করতে পারবে না, বা ডিটারজেন্ট বুঝতেছি খরপানিতেও। না। হ্যাঁ, বোঝা যায় না। তাহলে আমাদের সাবানটা দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা পটাশিয়াম লবণ, ডিটারজেন্ট হচ্ছে 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 আমাদের দীর্ঘ কার্বন শিকল বিশিষ্ট বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এটা আমাদের সোডিয়াম লরাইল সালফেট আর কি আলটিমেটলি। তো সাবান খরপানিতে ভালো কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে না। সাবান কিন্তু খরপানিতে ভালো কাজ করতে পারে না। আর ডিটারজেন্ট হলো খরপানিতেও ভালো কাজ করে। আর সাবান সাবানটা ডিটারজেন্টের চেয়ে পরিষ্কারণের ক্ষমতা সাবানের কম, মানে ডিটারজেন্টের চেয়ে পরিষ্কারণের ক্ষমতা সাবানের কম, মানে সাবান কম পরিষ্কার করে ডিটারজেন্টের চেয়ে, ডিটারজেন্ট অনেক বেশি ভালো সাবানের চেয়ে কাজ করে। সাবানের চেয়ে পরিষ্কারণের ক্ষমতা ডিটারজেন্টের অনেক বেশি, ঠিক আছে। এবার আসো অতিরিক্ত সাবান এবং অতিরিক্ত সাবান ব্যবহারের অতিরিক্ত সাবান ব্যবহারের কুফল। অতিরিক্ত সাবান ব্যবহার করলে কি হবে? সাবানের মধ্যে আমরা জানি কিছু পরিমাণে খার থাকে, গ্লিসারিন থাকে, তেল থাকে, চর্বি থাকে। তো এই অতিরিক্ত সাবান ব্যবহার করলে আমাদের হাতের যেমন ক্ষতি হবে, কারণ ক্ষার আমাদের জন্য ক্ষতিকর, ক্ষার আমাদের হাতের ক্ষতি করবে। আবার পুকুর, জলাশয়ের ধারে, নদীর তীরে কাপড় কাচা হলে সাবানের ফেনা পানিতে দ্রবীভূত হয়ে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। তাহলে যখন তুমি পুকুরে বা জলাশয়ে অতিরিক্ত কাপড় কাচবা, তখন কিন্তু আমাদের এই সাবানের ফেনাটা পানির অক্সিজেনটা কমাই দিবে। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গেলে পানির মধ্যে যে সকল জলজ উদ্ভিদ বা মাছ রয়েছে সেগুলো মারা যায়। তাহলে এগুলো আমাদের জলজ উদ্ভিদ প্রাণীদের কিন্তু ক্ষতি করবে। এভাবে অতিরিক্ত সাবান ব্যবহারে পানি দূষিত হয়। আবার ডিটারজেন্টের মধ্যে ট্রাই সোডিয়াম ফসফেট থাকে। তাহলে ডিটারজেন্টের আরেকটা উপাদান কি হচ্ছে? ট্রাই সোডিয়াম ফসফেট, তিনটা সোডিয়াম থাকবে। এই ট্রাই সোডিয়াম ফসফেট উদ্ভিদের বেঁচে থাকার জন্য ভালো সার হিসেবে কাজ করে। এতে পুকুরে উদ্ভিদের পরিমাণ বেড়ে যায়। উদ্ভিদ তার বেঁচে থাকার জন্য পানিতে মধ্যে দ্রবীভূত অক্সিজেন খরচ করে ফেলে, মানে আমাদের এই যে তোমার ডিটারজেন্টে ট্রাই সোডিয়াম ফসফেট থাকে। এটা সোডিয়াম ফসফেট হচ্ছে আমাদের উদ্ভিদ, আমাদের পুকুরে যে সকল উদ্ভিদ বাস করে তাদের জন্য ভালো একটা সার হিসেবে কাজ করে। ভালো সার পেলে তারা খুব দ্রুত বেড়ে যাবে, খুব স্বাভাবিক, তারা সংখ্যায় অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। সংখ্যায় যদি অনেক বেশি পরিমাণে হয়, তারা তাদের শ্বসনের জন্য অতিরিক্ত অক্সিজেনটা খরচ করে ফেলবে। অতিরিক্ত অক্সিজেন খরচ করে ফেললে আমাদের ওই পুকুরে যেই মাছগুলো থাকবে ওই মাছরা অতিরিক্ত আমাদের পর্যাপ্ত অক্সিজেন পাবে না। অক্সিজেনের অভাবে আলটিমেটলি মাছগুলো মারা যাবে। এভাবে অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহারে পানিটা দূষিত হয়। এবার আসো প্রসাধনী ব্যবহারে আমাদের কি কাজে লাগে। মানুষের ত্বক পরিষ্কার করতে, ত্বকের সৌন্দর্য রক্ষায়, চুল পরিষ্কার করতে বিভিন্ন কাজে প্রসাধনী, সাবান, ক্রিম, শ্যাম্পু ইত্যাদি আমরা ব্যবহার করি। তোমরা আগেই জেনেছো ত্বকের পিএইচ 4.8 থেকে 5.5 এর মধ্যে হয়। অর্থাৎ ত্বক অম্লীয় প্রকৃতির, যা ত্বককে জীবাণুর আক্রমণ বা বংশবৃদ্ধি থেকে প্রতিরোধ করে। তো সৃষ্টিকর্তা আমাদের ত্বককে এমনভাবে তৈরি করেছেন, আমাদের এখানে অম্লীয় প্রকৃতি হিসেবে তৈরি করেছেন, যাতে আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া প্রতিরোধক বা জীবাণু প্রতিরোধক হিসেবে কাজ করে আমাদের এই ত্বকটা। কাজে এই প্রসাধনীর পিএইচও হইতে হবে এই লেভেলের মাঝে, মানে আমরা যে প্রসাধনী বা সাবান বা যেটাই বলো, যেটা ইউজ করবো এটার জন্য অবশ্যই এই নির্দিষ্ট লেভেলে পিএইচটা হইতে হবে। তো এটার বেশি থাকলে প্রসাধনী ব্যবহার করে ত্বকের স্বাভাবিক অম্লত্ব কমে যাবে। যদি স্বাভাবিক অম্লত্ব কমে যায়, যার কারণে ত্বকের সৌন্দর্য নষ্ট হবে, জীবাণু থেকে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাবে, মানে জীবাণু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তাই প্রসাধনীর পিএইচ, ত্বকের পিএইচ এর সামঞ্জস্য রাখতে হবে। তাই আমাদের যে প্রসাধনী বানাবো বা যে সাবান বা আমরা শ্যাম্পু ইউজ করব, এগুলোর পিএইচটা স্বাভাবিক আছে কিনা আমরা দেখতে মানে খেয়াল করতে হবে। সাথে বাচ্চাদের বা বেবিদের যেহেতু আমাদের তাদের ত্বকের পিএইচ আরো কম থাকে, তাই আলাদাভাবে তাদের জন্য বেবি সুপ ইউজ করতে হবে। তাদেরকে যদি অ্যাডাল্ট সাবানগুলো ইউজ করে তাহলে তাদের ত্বকের জন্য সেটা আরো খারাপ হইতে পারে, ঠিক আছে। তো আমাদের আজকে এতটুকুই থাক, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ ব্লিচিং পাউডার নিয়ে পড়বো। ঠিক আছে, তোমরা এতটুকু পর্যন্ত খুব ভালোভাবে পড়বা, প্রত্যেকটা অংশ খুব ভালোভাবে পড়বা। ক্লাসগুলো আবার রেকর্ডেড করবা, আমি এখনই দিয়ে দিব। রেকর্ডেড করলে তোমাদের সুবিধা হবে টপিকগুলা রিক্যাপ করতে গিয়ে। হ্যাঁ, এখানে আশা করছি বুঝছো, বাট আরো ভালোভাবে বোঝার জন্য আরেকবার করে নিও, তাহলে তোমাদেরই লাভ। ঠিক আছে, এবং বই থেকে ভালোভাবে অংশগুলা পড়বা। এই চিত্রটা কয়েকবার করে আঁকবা, এঁকে নিজে নিজে প্র্যাকটিস করবা, কারণ এটা আলটিমেটলি তোমাকে পরীক্ষা আঁকতে হবে, পরীক্ষা লিখতে হবে। সাবান বা ডিটারজেন্টে ময়লা পরিষ্কারের কৌশল প্রচুর পরিমাণে আসে, শিখিয়ে গেলে দেখতেই পাবা। ঠিক আছে।